কুষাণ উঠে যেতে নিলে নমিতাও এক খাবলা হলুদ মাখিয়ে দেয় কুষাণের গালে। রাগে ফুঁসছে নমিতা। কুষাণ আলতো হেসে নমিতার কানের কাছে গিয়ে বলে, আর একটু ভালো করে লাগিয়ে দে, কারণটা কাল বলবো। নমিতা দাঁত কটমটিয়ে বলে। তুমি যাবে এখান থেকে? কুষাণ নাক উঁচু করে বলল। যাচ্ছি। সব ঝামেলা চুকিয়ে রাত 12টা নাগাদ নমিতার গোসল শেষ হয়। কিন্তু বিপত্তি বাধে নমিতাকে কে কোলে করে নিয়ে পার্টিতে বসাবে। কাইফা গেল কুষাণকে ডাকতে। কুষাণ কারো সাথে ফোনে কথা বলছে। নমিতার হাড়ে কাঁপন ধরেছে, জড়সড় হয়ে কাঁপছে অবিরল। নমিতার মামাতো ভাইয়েরা ছোট ছোট, খালাতো ভাই আছে দুটো। ওদের একজন নমিতার 1 বছরের বড়, আর একজন কুষাণের সমবয়সী। ওদের মধ্য থেকে একজন এগিয়ে এসে কিছু কথা বলতে যাবে, তখনই সবাইকে অবাক করে দিয়ে কুষাণ এসে ঝট করে কোলে তুলে নেয় নমিতাকে, যেন কোনো পুতুলকে কোলে নিয়েছে। হকচকিয়ে যায় নমিতা, তবে সবার সামনে তা প্রকাশ করে না। গুটিসুটি মেরে লুকিয়ে পড়ে কুষাণের বুকে। কুষাণ ঠান্ডা গলায় শুধায়। কোন রুমে নিয়ে যেতে হবে? কাইফা বলে। আম্মুর রুমে নিয়ে যেও। কুষাণ সেখান থেকে রেখে চলে যায়। বাসা থেকে বেরিয়ে রওনা হয় অজানা কোনো উদ্দেশ্যে। ভোর 4টা। চারপাশ নিস্তব্ধ, নির্জন। ঘুম আর নিস্তব্ধতার গভীরে ডুবে আছে গোটা শহর। এ সময় সবাই গভীর ঘুমে তন্দ্রাচ্ছন্ন। সাফিন কল করায় হঠাৎ নমিতার ঘুম ভেঙে যায়। কথা বলা শেষ করে নজর পড়ে মেহেদি রঙা হাতের ওপর। রংটা দারুণভাবে ফুটে উঠেছে। হাতের রেখাগুলো যেন নতুন অধ্যায়ের সূচনা করছে, তবে হৃদয় স্মরণ করিয়ে দিচ্ছে অতীতের কথা। ধীরে ধীরে উঠে পড়ল। নিঃশব্দে কাইফা টেবিলের ড্রয়ার খুলে সেই ডায়েরিটা বের করলো, যেই ডায়েরিটার দুটো পৃষ্ঠা এখনো পড়া বাকি। ফোনের লাইট জ্বালিয়ে খুব সতর্কতার সাথে পৃষ্ঠার চোখ বুলালো। একটা চিঠি লেখা আছে। 7-5 না ভেবে পড়তে শুরু করলো। আমার না হওয়া প্রিয়তমা, আজ তোমাকে এই নামে সম্বোধন কেন করলাম জানো? কারণ তুমি এখন অন্য কারো আমানত, অন্য কারো প্রিয়তমা। আমার কাছে তুমি অব্যক্ত প্রিয়তমা, যাকে এখনো জানাতেই পারলাম না আমার অনুভূতির কথা। তুমি আর আমার নেই ভাবতে আমার মস্তিষ্কের প্রতিটি কোষ অচল হয়ে পড়ে। কোনো শব্দ খুঁজে পাই না। আজ না হয় এই সম্বোধনে একটা চিঠি লিখলাম। জানি না এই প্রেমিক হৃদয়ের ব্যাকুলতা কখনো তোমার কাছে পৌঁছাবে কিনা। জানি না কখনো তুমি আমার ভালোবাসার কথা জানতে পারবে কিনা। তবুও লিখছি। আজই হয়তো শেষ লেখা। অসমাপ্ত রয়ে যাবে ডায়েরিটা। আমি তোকে ঠিক কতখানি ভালোবাসি তা নিজে অনুমান করতে পারি না। কারণ আমার ভালোবাসা এতটাই বিস্তৃত যে আমার অনুমান শক্তি তার কাছে ঠুনকো। আমি চিরকাল তোর প্রেমে পড়েছি, তোর প্রতি জন্মানো নিষিদ্ধ অনুভূতির মায়ায় পড়েছি, কিন্তু কখনো আমার মনের কথা জানাতে পারিনি। একবার জড়িয়ে ধরে তোর মসৃণ কপালে অধর ছোঁয়াতে পারিনি। পুকুর পাড়ে আমার হাতে লাগানো প্রিয় আম গাছটাকে সাক্ষী রেখে বলতে পারিনি, জীবনের বাকি বসন্তগুলো আমার সঙ্গে কাটাবি, আমাকে একটু ভালোবাসবি। হয়তো অন্য আর 5টা স্বামী স্ত্রীর মতো কোমল হবে না আমাদের সম্পর্কটা। কিছুটা ঝগড়া, অনেকটা অভিমান, আর মাঝে মাঝে একটু আধটু মারামারি করে কাটিয়ে দেব এই জনম। গ্রামের বাড়িতে গেলে তোর শখ পূরণ করতে মাঝরাতে ঘুম ঝরানো চোখে ভুট্টা চুরি করতে যাব। তোর টক খেতে ইচ্ছে হলে লাল পিঁপড়ের দংশনকে উপেক্ষা করে নির্দ্বিধায় উঠে যাব গাছে। বৃষ্টি নামলে না হয় স্থান কালপাত্র ভুলে কাদা ছোঁড়াছুড়ি করবো ওই দিনের মতো। মাঝে মাঝে তোকে ইচ্ছে করে বেশি করে ঝাল খাওয়াবো, তারপর ওই ঝালটুকু শুষে নেব আমি। তুই কাঁদবি, আমার উপর রাগ করবি, এলো পাথারি আঘাত করবি, আমি সেটা উপভোগ করব। তোর সব আবদার কখনোই এক বাক্যে মেনে নেব না, কারণ জানিসই তো, তোর সঙ্গে তেরামি করে যে সুখ পাই সেটা আর কোথাও পাওয়া যায় না। এভাবেই না হয় এই জীবনটা কাটিয়ে দেব। জ্যোৎস্না রাজকে সাক্ষী রেখে বলবো, আমার বসন্ত রানী তুই আমার বউ হবি, বিয়ে করবি আমাকে। মনের কথাগুলো জানাতে পারিনি বলে ভাবিস না আমার সাহস নেই। আমি ভীত পুরুষ। আসলে তুই আমাকে সেই সময়টাই দিসনি। আমি ভাবতাম আমার নিমু কখনো প্রেম করতে পারে না। আমার নিমু ঠিক তার দামের মতোই ছোট। সে কি করে এত অল্প বয়সে কোনো ছেলের সাথে প্রেমে জড়াবে? বাড়িতে সবার চোখ কখনোই ফাঁকি দিতে পারবে না। আমার নিমুকে আমি চিনি। তাই তো নিশ্চিন্তে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম, যেন ভবিষ্যতে তোকে ভালো রাখতে পারি। আমার গ্রামে আসার মেইন কারণটাই ছিলি তুই। আমার লক্ষ্য ছিল যখন তুই অষ্টাদশী হবি, বুঝবি ভালোবাসা কি, সংসার কাকে বলে, দুটো মানুষের অন্তরের মিলন কেমন হয়। তখন আমি তোকে হালালভাবে নিজের করে নেব। জানি আমাদের সম্পর্কের রসায়ন একটু ঝাঁঝালো, তবুও ঝগড়া মারপিট যাই করি না কেন, একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলেও ক্ষতি কি? আমি কোমলভাবে ভালোবাসতে পারবো না। আমার ভালোবাসায় শাসন বারণ দুটোই থাকবে, এবং
আছে। কিন্তু যেদিন জানতে পারলাম আমার নিমু আর আমার নেই, সে অন্য কারো মায়ায় জড়িয়েছে, সেদিন ঠিক কি অবস্থা হয়েছিল আমার ভাবতেও পারবি না। তাই তো সেদিন সকালে তোকে অমন নির্দয়ের মতো মেরেছিলাম। তোর ব্যথায় ব্যথিত হয়েছি আমি, কিন্তু তুই আমার ব্যথা অনুভব করতে পারিসনি। হয়তোবা ভেবেছিস আমি একটা নিষ্ঠুর, নির্দয়, অনুভূতিহীন, কাঠখোট্টা স্বভাবের মানুষ। কিন্তু আমি যেই আগুনে পুড়েছিলাম সেদিন, তা হয়তো আমার রুমের দেয়াল ছাড়া আর কেউ জানতে পারেনি। এখনো পুড়ছি, তিলে তিলে পুড়ছি। 10 বছর বয়সে যখন জহির কাকার মেয়েকে গলায় দড়ি বেঁধে ঝুলে থাকতে দেখেছিলাম, তখন ভাবতাম ভালোবাসার জন্য মানুষ জীবন দেয় কেন? কি আছে এই ভালোবাসাতে? এখন সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আমাদের বাসায় থাকতে তোর নামে একটা গিফট পার্সেল এসেছিল। তোর পছন্দের কিছু উপন্যাসের বই। সেটা আমারই দেয়া, অথচ তুই জেনেছিলিস ওই ছেলেটা তোকে দিয়েছে। আমার কাছে বেটার অপশনের অভাব ছিল না। কিন্তু ওই যে কথায় আছে না, ছায়া পিছু ছাড়লেও মায়া ছাড়ে না। তেমনি আমি তোর মায়ায় পড়েছি। তোর নরম মোলায়েম গালে হাত তুলতে আমার বেশ লাগতো। এই সুযোগে ছুঁতে পারতাম তোকে। যদিও তুই ব্যথা পেতিস, তবে ভালোবাসার জন্য একটু আধটু স্বার্থপর হওয়া যায়। আমিও স্বার্থপর হব, ভয়ানক স্বার্থপর। এই যে কলমের কালি ঢেলে কিছু একটা লিখেছি, এই সময়টাতেও অবাধ্য কিছু জলের ফোঁটা পাহাড়ি ঢলের মতো নামছে। আজ শিথিল হয়ে আসছে, অসার আসছে ক্লান্ত নিদ্রাহীন দেহটা। মনের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে তলোয়ারটাই হারিয়ে ফেলেছি। আজকে একটা কথা ভেবে বড্ড আফসোস হচ্ছে জানিস। তোর উপর অভিমানের পাল্লা দিনকে দিন ভারী হয়ে যাচ্ছে, আক্ষেপ হচ্ছে বারবার। তোর মনে আছে নিমু, আজ থেকে প্রায় 5 বছর আগে আমরা নৌকা করে ঘুরতে গিয়েছিলাম। আমরা দুজন ঝগড়া করতে করতে হঠাৎ এক ঢেউয়ে নৌকা ডুবে যায়। আমি তখন সাঁতার জানতাম না, তুই আমায় বাঁচিয়েছিলি। সেই 12 বছরের কিশোরীর চোখে আমাকে হারানোর যে ভয় দেখেছিলাম, সেদিনই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করলে তোকেই করব। এই হৃদয়ের অংশীদারত্ব কেবল তোর। আমার 15 বছর বয়স থেকে তোর প্রতি জন্ম নেওয়া অনুভূতিতে নির্দিষ্ট নাম দিতে সক্ষম হয়েছিলাম আমি। তবে আজ কি মনে হচ্ছে জানিস, তুই আমাকে না বাঁচালেই বরং ভালো থাকতো। কেন বাঁচিয়েছিলি আমায়? কি এমন ক্ষতি হতো যদি নদীর জলে ভেসে উঠতো আমার মৃত লাশটা? থমকালো নমিতা, মস্তিষ্ক শূন্য, সিক্ত অক্ষিপুটে এলোমেলো দৃষ্টি ফেলছে। কোমল হৃদয় আজ অজস্র তীরের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে। কান্নাটা গিলে নিল, চোখ মুছলো আলগোছে। পেলব কায়া স্থির থাকতে পারল না, অস্থির চিত্তে ছুটে গেল কুষাণের ঘরে। হন্য হয়ে খুঁজলো দিক বিদিক, দেখা মিলল না কাঙ্ক্ষিত মানুষটা। কি যেন মনে করে ছাদে উঠে পড়ল, যেটা ভেবেছিল সেটাই। কুষাণ ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, বিষাক্ত ধোঁয়ায় খুঁজে নিয়েছে জীবনের সুখ। নমিতা ধীর পায়ে কাছে গেল, তার উপস্থিতিতে চমকালো না কুষাণ। নমিতা শক্ত করলো নিজেকে, বৈদ্যুতিক বাল্বের আলোয় সীমানা ছড়িয়ে আবছা আলোয় অবস্থানরত যুবকের থেকে দৃষ্টি সরালো। সিক্ত চোখ দুটোই অন্ধকার আকাশের পানে তাক করে বলল, পরীক্ষার খাতায় সময়ানুবর্তিতার রচনাটা নিখুঁতভাবে লিখতে পারলেও কিছু মানুষ জীবনের সময়ের সঠিক কাজটা করতে পারে না। তাদের কথা কেবল সাদা কাগজেই সীমাবদ্ধ রয়ে যায়। অনিশ্চয়তা বা হারানোর সম্ভাবনা আছে জেনেও ভবিষ্যতের জন্য ফেলে রাখা কাজগুলো কখনো কখনো জীবনের স্বাদটাই কেড়ে নেয়। কথাগুলো ধরা দলা পাকিয়ে গেল, আর কিছু বলতে পারলো না। ঝাঁপিয়ে পড়লো কুষাণের বুকে, অপ্রস্তুত থাকায় দু কদম পিছিয়ে যায় কুষাণ। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পুরুষ্ট হাত দুটো এলোমেলো চুলে গোজে ফুপিয়ে কাচ্ছে নমিতা। কুষাণ নরম স্বরে জিজ্ঞাসা করে, তুই ঠিক বলেছিস নিমু, সবটাই আমার ভুল। নমিতা নিরুত্তর। কিছু বলার ভাষা খুঁজে পেল না। কুষাণ দুই আঙুলে চিবুকটা আলতো করে তুলে ধরলো। আবছা আলোয় দুই জোড়া দৃষ্টি স্থির হলো কিছু সময়। খুব কাছাকাছি দুজন নরনারী, এই মুহূর্তে নিষিদ্ধ অনুভূতির জন্ম নেবে, এটাই প্রকৃতির নিয়ম। তারাও এর ব্যতিক্রম নয়। সারা জীবনের জন্য যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, নমিতা পায়ের দু আঙুলে ভর দিয়ে কুষাণের মসৃণ কপালে চুমু খেতে নিল, কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে পারলো না। চুমুটা পড়লো কুষাণের চোখের পাতায়। ব্যাস, আর কে আটকায় কুষাণকে। তবুও নিজেকে কন্ট্রোল করার প্রয়াস চালালো। আবেদনময় চোখ দুটো এলোপাতাড়ি ছুঁয়ে দিল নমিতার পুরো মুখে। একটু থমলো, আদর পেয়ে নিস্তেজ হচ্ছে নমিতার শরীর।
কুষাণের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ সে। গাল বেয়ে পড়া অশ্রুগুলো মুছে দিল কুষাণ। সমস্ত নিয়মের বাঁধ ভেঙে দুজনেই এক অন্যরকম অনুভূতিতে ডুবে গেল। কুষাণ ধীরে ধীরে এগিয়ে নিল ওষ্ঠাধর। কিঞ্চিত সময় পরই অধরে অধর মিলিয়ে দিল কুষাণ। চোখ বুজে আসে নৌমিতার। হঠাৎ স্মরণ হলো সাফিনের কথা। ধরফর করে উঠল হৃৎপিণ্ড। সে এখন অন্য কারো আমানত ভাবতেই ছিটকে দূরে চলে গেল। ঠোঁটে হাত চেপে ধরল শক্ত করে। ঝোঁকের বসে কি করতে যাচ্ছিল সে। নিরেট হলো তার কণ্ঠস্বর। এটা কি করলে তুমি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে? তুমি ভুলে গেছো কাল আমার বিয়ে? কুষাণ নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ওই শাফিন তোর ভালোবাসা নয়, ও তোর মোহ। এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দে। নমিতার রাগ হলো ভীষণ। ঘোর থেকে বেরিয়ে গেল পুরোপুরি। কয়েক মিনিটের জন্য তোমার প্রতি সহানুভূতি দেখিয়েছি বলে ভেবো না আমি আমার ভালোবাসাকে ছেড়ে তোমার কাছে চলে আসব। বিয়ে ভাঙার মতন বোকামি আমি করব না। ও আমার মোহ নয়, আমার একে অপরকে ভালোবাসি। হয়তো তোমার মতন করে ভালোবাসতে পারবো না, তবে আমরা শপথ নিয়েছি বাকি জীবনটা আমরা একে অপরের সাথে কাটাবো। ক্ষিপ্ত হয়ে কুষাণ দু কদম এগিয়ে আসে। তাহলে তাকে ভুলে আমার ঠোঁটে চুমু খেলি কেন? লাইক সিরিয়াসলি, ওটা কোনো সহানুভূতি ছিল? নমিতা দ্বিধায় পড়ে যায়। কি বলবে বুঝতে পারে না। কাঁপা কাঁপা গলায় বলে। বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, তুমিও সেই সুযোগের সদ্ব্যবহার করে নিলে। আমি কি সেধে সেধে তোর কাছে এসেছি নাকি? তুই আপুসে ধরা দিলি বলে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার দামে মিথ্যা দোষারোপ করবি না। থামলো কুষাণ। আর এক পায়ে গিয়ে দু হাতের আঁচলে তুলে দেহটাকে নিজের আয়ত্তে নিয়ে নিল। তার গভীর চাহনিতে ভালোবাসা হারানোর তীব্র ভয়, কণ্ঠে আবেদন। বিয়ে করবি আমাকে? একবার শুধু হ্যাঁ বলে দে, বাকিটা আমি বুঝে নেব। এ হয় না কুষাণ ভাই, আমি সাপিনকে ঠকাতে পারবো না। আমার মন প্রাণ জুড়ে শুধুই সাফিন। আমাকে ক্ষমা করে দিও। ক্রুদ্ধ মেজাজে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল নৌমিতাকে। ঠোঁটে রহস্যজনক হাসি। তোর মতামতে কি আসে যায়? যেই ঠোঁটে একবার আমার ছোঁয়া লেগেছে সেই ঠোঁট অন্য কারো হতে দেবো না। দরকার পড়লে কেটে রেখে দেবো। নমিতা আঁতকে উঠল। হাত দুটো আপনা আপনি চলে গেল ঠোঁটে। ভয় ভয় কণ্ঠে বলল। ঠোঁট কেটে ফেললে খাবো কি করে? কথা বলবো কিভাবে? দেখতে কি বাজে লাগবে একবার ভাবতে পেরেছো? প্লিজ কেটো না, আমি আর তোমার সামনে আসবো না। নমিতার বোকা বোকা কথায় হাসি পেল কুষাণের। তবে সিরিয়াস মুহূর্ত বিধায় ঠোঁট কামড়ে সংবরণ করলো সেই হাসি। কোনো জবাব না দিয়ে চলে নেয়। আবার কি যেন মনে করে পেছনে ফিরে চলে আসে। নমিতার কানে কানে বলে যায়। বাই দ্য ওয়ে, অনেক টেস্টি ছিল। থ্যাংক ইউ রে। কাল যাই ঘটে যাক, একদম ভেঙে পড়বি না। আর ভেঙে পড়লেও সমস্যা নেই, আমি আছি তো জান। ভালো করে প্রস্তুতি নে, গোমরা মুখ যেন একদম না দেখি। বি কেয়ারফুল বেবি। কথাটা বলে বড় বড় কদম ফেলে ছাদ থেকে প্রস্থান করলো কুষাণ। এদিকে নমিতা নাক মুখ কুঁচকে কুষাণকে বকা দিচ্ছে। সবচেয়ে কঠিন কঠিন গালি শোনাচ্ছে নিজেকে। কেন সে ছাদে এসেছিল? এত আবেগী হতে কে বলেছিল তাকে? তবে কাল এমন কি ঘটতে পারে যার জন্য সতর্ক করে গেল কুষাণ? এটা তার মাথায় এলো না। এক প্রকার দুশ্চিন্তা গ্রাস করে ফেললো তাকে। ধরণীতে আবার নতুন প্রভাতের সূচনা। তবে এই সকালটা যেন একটু অন্যরকম। উন্মুক্ত জানালা দিয়ে সফেদ পর্দার ফাঁক গলিয়ে ধেয়ে আসছে সোনালি রোদ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কুষাণ। চুলে ব্যাক ব্রাশ করতে করতে কথা বলছে আবিদের সঙ্গে। মিশন কতটুকু এগুলো? আরে বেটা রাখ তোর মেশিনের চক্করে জানটাই বেরিয়ে যাচ্ছিল। কত রিক্সে কাজ জানিস? প্রাণ ভরে পারফিউমের ঘ্রাণ নেয় কুষাণ। শান্ত কণ্ঠে বলে। লাভলি দোস্ত, এর বদলে জেল থেকে ছাড়িয়ে আনবো তোকে। আবিদ ভ্যাপা খেয়ে যায়। জেল থেকে ছাড়িয়ে আনবি মানে? যদি ধরা পড়ে যাস তাহলে তো তোকে পুলিশে দেবে, ওটার কথাই বললাম আর কি। আবিদ নাক কুচকে বলে। এখন সব ফেলে চলে আসবো বলে দিচ্ছিস? কুষাণ হেসে বলে। আরে মজা করছিলাম, ওসব ছাড়। রিস্ক তো একটু নিতেই হবে। আফটার অল, দুই টিমই স্ট্রং। মিশনটা কমপ্লিট করে চলে আয়, তারপর তোর আর লাবণের বিয়েটা ধুমধাম করে দেবো। আবিরের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় জেরিন। সে কিছুক্ষণ কুষাণের সাথে কথা বলে কল কেটে দেয়।
কুষাণ তীর্যক হেসে চেয়ারে হেলান দিয়ে বসে, বিড়বিড় করে কিছু একটা আওড়ায়। বাহিরে হই হুল্লোড় পরিবেশ, ছোট বাচ্চাদের কান্না, দৌড়ঝাঁপ হঠাৎ করে বেড়ে গেছে। কুষাণ বুঝে গেল এর কারণ কি। অকপটে রুমের বাহিরে পা বাড়ালো। পার্টিতে চুপটি করে বসে আছে নৌমিতা। উন্মুক্ত কেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নীল রঙের জামদানি শাড়িতে আবৃত শরীর। ঘুমে ঢুলো ঢুলো চোখে তাকিয়ে আছে দরজার পানে, মাথা ধরেছে ক্ষোভ। বরযাত্রীদের বাড়ি থেকে কয়েকজন লোক এসেছে শাড়ি গহনা নিয়ে। নৌমিতা দ্রুত হাতে ঘুমটা টানলো, উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে সাফিনের ভাবি আকিকে। আকি হেসে উত্তর দেয়। চঞ্চল দৃষ্টি বারবার ওপর নিচ করে নমিতা বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কোনো লোক আসবে না, এখনই বেরোতে হবে। আকস্মিক পুরুষালী দৃঢ় গলায় সবার চোখ তার দ্বার পথে। জুতার খসখস আওয়াজে দাম্ভিক ভঙ্গিতে হেঁটে এলো কুষাণ। নমিতা রাখির কাছে থামলো, নির্ভীক কণ্ঠে বলল। এত দেরি করলেন কেন ভাবি? আখি ঠোক গিলে খোলা হেসে বলে। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। এনিওয়ে, আপনাকে ওই দিনের থেকে আরো বেশি আখির কানে কানে বলল। কিউট অ্যান্ড হট লাগছে। গালের ওপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আখি কানের পেছনে গুজে লাজুক হাসলো। নমিতা ভালো করে শুনতে পেল না, তবে কুষাণের মুখের হাসি দেখে আন্দাজ করে নিয়েছে কিছু একটা গন্ডগোল তো আছেই। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপাল স্লাইড করলো কুষাণ। হাতের কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকিয়ে নমিতাকে ইশারায় বলে রেডি হতে। মুখে চুইংগাম চিবাতে চিবাতে ঘোর লাগা দৃষ্টিতে বলে। বাট আফসোস, আপনার স্বামী এত দ্রুত না টপকালেও পারতো। এত সুন্দরী বউটাকে বেচারা ঠিকমতো এনজয়ও করতে পারলো না। রূপ রস সবই রেখে গেছে। আখি ঠোঁট কামড়ে আরেকটু কাছে আসে। আরে বাহ, আপনি তো অনেক দূর এগিয়ে গেছেন। নর্মাল রিলেশন ডিঙিয়ে একেবারে বেড সিন। কুষাণ হাসি থামিয়ে হঠাৎ মুখাবয়ব গম্ভীর করে বলে, তিক্ত দৃষ্টিতে ফেলে চাপা কণ্ঠে বলে। সত্যিটা আপনি নিজে সবাইকে বলবেন নাকি আমি? এর আগেই আখির সাথে আসা দুটো ছেলে যাওয়ার জন্য ডাক দেয়। আখি ঘাবড়ে গিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। এখানে থাকলে হয়তো কুষাণের প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই সত্যিটা লুকাতে হুলস্থুল করে চলে যাওয়া। কুষাণ বাঁকা হেসে মনে মনে আওড়ায়। কোনো ব্যাপার না, আমি যা করার করবো, শুধু সঠিক সময়ের অপেক্ষা। কায়ফাত রস্তরবস্ত পায়ে ছুটে এসে কুষাণকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া, তোমাকে বাবা ডাকছে। আসছি। ড্রয়িং রুমে সোফায় বসে আছে হানিফ তরফদার সঙ্গে বেশ কয়েকজন মানুষ। চায়ের সাথে আড্ডা জমেছে বেশ। নিকিতা টুকটাক করছে। নাজিম তরফদারকে দেখে আফসানা খোঁচা দিতে মিস করলো না। একটা মেয়েকে এত অনুষ্ঠান গয়নাগাটি দিয়ে বিয়ে দিচ্ছ, আর বড়টাকে কিছুই দিলে না। মেয়ে তো ছাড়ো, আমার ছেলেকেও কিছু দিলে না। ব্যাপারটা দৃষ্টিকটু দেখায় না? তরফদার কি বলবেন খুঁজে পেলেন না তিনি। নমিতার বিয়েতে বেশিরভাগ খরচে হানিফ তরফদার করছেন। মূলত হানিফ তরফদারের থেকে ধার নিয়েছেন তিনি। বাড়িতে গিয়ে জমির ঝামেলাটা মিটালেই সব পরিশোধ করে দেবেন। এই মুহূর্তে সবার সামনে এমন কথা ইতস্তত বোধ করছেন তিনি। হানিফ তরফদার পরিস্থিতি বুঝে ধমক দিলেন আফসানা তরফদারকে, সঙ্গে আফসানার স্বামীও ধমক দিলেন। তাই আর এই বিষয়ে কথা বলতে সাহস পেল না আফসানা। কিঞ্চিত সময় পর সৌবিষ্ট পুরুষটি এসে শটান হয়ে দাঁড়ায়, স্বাভাবিক স্বরে বলে। কি হয়েছে বাবা, ডাকছো কেন? হানিফ তরফদার চায়ের কাপটা টেবিলের ওপর রাখলেন, গম্ভীর কণ্ঠে বললেন। তোমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, আমার এক বন্ধুর মেয়ে। উৎক্ষণে মাহমুদা বেগম বলেন। বাহিরে মেয়ে খোঁজার কি দরকার? আমাদের মধ্যেই তো মেয়ে আছে। কুষাণের ভ্রুজোড়া আপনা আপনি কুঞ্চিত হলো। কার কথা বলতে চাচ্ছে মা? হানিফ তরফদার উদ্বিগ্ন মিশ্রিত কণ্ঠে বলে। কার কথা বলছো কুষাণের মা? কার কথা আবার? আমাদের সীমার কথা বলছি, আমার একমাত্র ভাইজি। সীমা পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছে আর মিটিমিটি হাসছে। সীমার বাবাও কুষাণের মায়ের সাথে তাল মেলালেন। কুষাণ আচমকা এমনটা ভাব করলো যেন সে খুশিতে আটখানা। সুপার মা, তোমার চিন্তা ভাবনার কোনো তুলনাই হয় না। তোমার পছন্দ তো অলওয়েজ বেস্ট, কিন্তু তোমার বিয়েটা কার পছন্দে করেছিলে বলো তো? মাহমুদা বেগম লাজুক স্বরে বললেন। তো নানা ভাইয়ের পছন্দ করেছিলাম। কুষাণ তার মায়ের কাঁধে হাত রেখে বলে। তাই জন্যই তো বলি, এই লোকটা আমার বাবা হলো কি করে?
হানিফ তরফদার গলা খাকারি দিলেন। এহেন কথায় মাহমুদা বেগমও লজ্জায় পড়ে গেলেন। পাগল ছেলে একটা, এখনো আগের মতোই দুষ্টমি করে। কুশন তো এক কথা বলে চলে গেছে নমিতা আর কাইফাকে নিয়ে। সীমা, নিকিতা, আফসানা তরফদারও বেশ কয়েকজন সঙ্গে যেতে চাইলে কুশন সাফ সাফ না করে দেয়। বলেছে সে শুধু নমিতার জন্যই বুকিং দিয়ে রেখেছে, আর অনেকটা দূরে সেই পার্লার, তাই তারা যেন কাছের কোনো একটা পার্লারে চলে যায়। কারো কাছে ব্যাপারটাই স্বাভাবিক ঠেকছে না, কিন্তু কুষাণের জেদের কাছে কেউ পেরে উঠল না। হানিফ তরফদার আর মাহমুদা বেগম রীতিমতো আতঙ্কে আছেন। আর কেউ না জানলেও ওনাদের ছেলের মনের কথা ওনারা ঠিকই জানেন, তাই কোনো কিছুতেই ভরসা খুঁজে পাচ্ছেন না। ড্রাইভিং সিটে কুষাণ ও তার পাশে বসেছে নমিতা, পেছনের সিটে কাইফা একা বসেছে। কিছু দূর গিয়ে কুষাণ কাইফার দিকে একটা হেডফোন ছুড়ে দেয়। একটা অডিও বুক দিয়ে দিচ্ছি, আরামসে শুনতে থাক। আমার কথাবার্তা কিচ্ছু শুনবি না, দেখবিও না। কাইফা মাথা নাড়ালো। তাজ্জব বনে গেল নমিতা, বিস্মিত কণ্ঠে বলল, আমাদের মাঝে এমন কি কথা আছে যা কাইফা শুনতে পারবে না? ততক্ষণে কাইফা হেডফোন পরে নিয়েছে। খোলা জানালায় মাথা ঠেকিয়ে বাহিরটা দেখছে। শহরের হালকা কোলাহল ভেসে আসছে থেমে থেমে। কুষাণ নমিতার চোখে চোখ রাখে, আবার চোখ ফেরায় সামনের দিকে। অনেক কথাই আছে নিমু, যেটা কাইফার না শোনাই ভালো। একটা কথা বলতো আমাকে, এই বিয়েটা কি সত্যি করতে চাস? নমিতা অবাক হলো না। শেষ রাতে ছাদের ঘটনার পর এগুলো তার কাছে স্বাভাবিক। নমিতা জবাব দেয়, অবশ্যই, কোনো সন্দেহ আছে? এখনো তুই আমাকে বুঝতে পারিস না, নাকি বুঝতে চাস না? নমিতার নজর তখন জানালার বাহিরে, কণ্ঠে অনীহা। কি বুঝবো, কি বুঝার বাকি আছে? কুষাণ অধৈর্য কণ্ঠে শুধায়, কিচ্ছু বুঝতে হবে না তোর। জাস্ট ফিল কর আমার ভালোবাসাকে, মন থেকে অনুভব কর আমার অস্তিত্বকে। এখনো সময় আছে, একবার শুধু হ্যাঁ বলে দে, বাকিটা এক চুরিতে সামলে নেব। নমিতা ঘাড় ঘুরায়। একরাশ বিরক্তি ঝরে পড়ে গলায়। কিসের জন্য হ্যাঁ বলবো? শুনে রাখো, আমি কারোর সাথে ছলনা করতে পারবো না, আর না কখনো ছলনার আশ্রয় নিব। আমার হয়তো তোমাকে পুরোপুরি বোঝাতে পারছি না, তবে তোমার ভালোবাসা অনেক গভীর। আমি হয়তো তার যোগ্য নই। তাছাড়া তোমাকে সবসময় ভাইয়ের নজরে দেখি এবং দেখব। অকস্মাৎ হ্যাচকা টানে কিশোরী ছিটকে গিয়ে ধাক্কা খায় সুটান দেখি এক যুবক। বুকের বাঁধনে মুখে লেপ্টে থাকে কুষাণের বুকে। এতটাই দৃঢ় সে বাঁধন যে সপ্তাদশীর সমস্ত শক্তি তার কাছে হার মানে। রহস্যজনকভাবে হাসে কুষাণ। ক্ষুণ্ণ হয় দুজনের মধ্যকার ব্যবধান। কুষাণ নেশালো কণ্ঠে বলে, শেষ রাতের কথা কি মনে করিয়ে দিতে হবে ম্যাডাম? এরপরেও যদি ভাইয়ের নজরে দেখেন, তাহলে ভাই আর আমার মধ্যে পার্থক্যটা প্র্যাকটিক্যালি বোঝাতে হবে। বিস্ময়ে কিংকর্তব্য বিমুষে। কি সব নির্লজ্জ মার্কা কথা বলছে লোকটা। নমিতা সুর চড়িয়ে বলে, আমার প্র্যাকটিক্যালি বোঝার কোনো প্রয়োজন নেই। আমাকে ছাড়ো, ছাড়ো বলছি, ভালো হবে না কিন্তু। নমিতা ওঠার চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয়। অমন বলিষ্ঠ পুরুষের সাথে কি পেরে ওঠা যায়? আমাকে থ্রেড দিয়ে কোনো লাভ নেই। কিছুই করতে পারবি না তুই আমার, কিন্তু আমি অনেক কিছুই করতে পারবো, দেখবি। নির্বাক হয়ে আটকে উঠল নমিতা। ঢোক গেলে শুষ্ক গলা ভেজায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির স্পিড কমিয়ে কোমল কাকনের ন্যায় গালে এলোমেলো চুমু খায় কুষাণ। হতবম্ব হতবাক চোখে তাকায় নমিতা। ভয়ার্থ গলায় বলে, কি করছো এসব? কাইফা দেখছে তো। ডেভিল হেসে আবদার করে কুষাণ। ভালো শোনাচ্ছে তো, আবার বল না রে, শুনতে ভালো লাগছে, অন্যরকম ফিল পাচ্ছি। মুখাবয়ব শক্ত হয়ে যায় নমিতার। রুক্ষ গলায় শোনায়, তুমি যেটা করছো সেটা ভালোবাসা নয়, অসভ্যতা। একটু পর আমার অন্য কারোর সাথে বিয়ে, অথচ তুমি আমার অনুমতি ছাড়াই যা ইচ্ছে তাই করে যাচ্ছ। হয়তো তোমাকে কিছু করতে পারবো না, তবে ঘৃণা তো অবশ্যই করতে পারবো। তবে সেটাই হোক আমার হাতিয়ার। নমিতার ছটফটানিতে হালকা করে দেয় বাঁধন। কুষাণ হাত ছড়াতে দূরত্ব বাড়ায় নমিকা। জানালার সঙ্গে ঘেঁষে বসে সে। কুষাণ হো হো করে অট্টহাসিতে ভেঙে পড়ে। তাচ্ছিল্য স্বরে অপমান সূচক বলে, এমনিতেও তোকে আমি বিয়ে করব না, একটু মজা নিলাম আর কি। আমার বিয়ের সম্বন্ধ চলছে দুটো, দুজনেই তোর চেয়ে সুন্দরী এবং স্মার্ট, পারিবারিক স্ট্যাটাসও অনেক ভালো। এতক্ষণ তো জাস্ট ফান করেছে। তোর মতো আবেগী মেয়েকে চুমু খাওয়া খুব ইজি ব্যাপার, তাই সুযোগটা মিস করলাম না। চুপচাপ জমাট নীরবতায় চোখ ভরে পানি আসে নমিতার। কথাগুলো হৃদয়ে স্ফুলিঙ্গের ন্যায় জ্বলছে যায়।
প্রথম ছোঁয়া কি এত সহজে ভোলা থাকা যায়? কোনটা ভালোবাসা আর কোনটা মোহতা বোঝার সঠিক জ্ঞান এখনো হয়নি কিশোরীর। কাজল লেপটে একাকার, কত সহজে অপমান করে দিল, চরিত্রের দাগ লাগালো, যার জন্য সে কি সুন্দর নিখুঁত। সত্যি কথাটা মুখের ওপর বলে দিল, অপমানটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তবুও করুণ চাহনি তার, অনেক কিছুই বলতে গিয়েও পারল না। মাঝ রাস্তায় আচমকা বাঁক নিয়ে ব্রেক কষলো কুষাণ, কানে ব্লুটুথ গুজে দরজা খুলে বের হয়ে কারো সঙ্গে কথা বলল। বেলা তখন 10:30। এতক্ষণে হয়তো বাড়িতে হইচই পড়ে গেছে, রান্না বান্না সবার সাজগোজ, বরপক্ষের জন্য আয়োজন। মিনিট কয়েক পর ফিরে এলো কুষাণ, ধরাস করে গাড়ির দরজাটা লাগিয়ে একটা গান ছাড়লো। তবু কিনা হিন্দি ওয়েডিং গান, যেন বিয়েটা বাড়িতে নয় গাড়িতে হয়ে যাবে। এদিকে নৌমিতা সব চিন্তা ঝেড়ে এখনো পার্লারে কখন পৌঁছাবে সেই চিন্তায় বুঁদ হয়ে আছে। নৌমিতা অধৈর্য গলায় বলল, মাঝ রাস্তায় গাড়ি থেমে থাকার কারণ কি? পার্লারে কখন পৌঁছাবো? দেরি হয়ে যাচ্ছে তো। কুষাণ আপন মনে গান শুনছে। কাইফা তো কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। জানালার ফাঁক গলিয়ে রোদের আলো মুখে পড়ায় পিটপিট করে চোখ মেলে তাকালো। কুষাণ গা ছাড়া ভাব নিয়ে জানালো, পার্লারে গিয়ে কি করবি? তোকে এখন কিডন্যাপ করে নিয়ে যাব। কুষাণের ভাবলেশীন কথায় নৌমিতা মনে মনে ঘাবড়ে গেলেও তা প্রকাশ পেতে দিল না। তেজি কণ্ঠে বলল, ফাজলামো বাদ দাও কুষাণ ভাই, জহরের আজানের পরে বরপক্ষ চলে আসবে, তাড়াতাড়ি চলো। কুষাণ ফোন ঘাঁটতে ঘাঁটতে ডাক দেয়। কাইফা রে, কাইফা তখনই জবাব দেয়, জি ভাইয়া। এখান থেকে অটো করে বাসায় যেতে পারবি না? কাইফা ধৈর্য কণ্ঠে প্রত্যুত্তর করে, অবশ্যই, কেন পারবো না? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। অল দ্য বেস্ট ভাইয়া। কাইফা তুইও? জি আপু, আমি সব সময় আমার ভাইয়ার পক্ষে ছিলাম। আমি সব জানি। ওই দিন যে তুমি ভাইয়ার ডায়েরিগুলো পড়ে থাকতে দেখেছিলে, আমি ইচ্ছে করেই ফেলে রেখেছিলাম। যদিও শিওর ছিলাম না তুমি পড়বে কি না, তবে প্ল্যান সাকসেসফুল হয়েছে। ভাইয়াও জানতো না আমি যে এমন করব। এখন ভাইয়া যেটা বলতে চুপচাপ মেনে নাও। কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। নমিতার নাকের পাটা ফুলে উঠেছে, বারবার কেঁদে দেওয়ার উপক্রম। তাকে এত বড় ধোঁকা! সাফিনকে ব্যাপারটা জানাবে কি করে? মোবাইলটাও তো সাথে আনেনি। সময়ের সাথে সাথে হৃদস্পন্দনের কম্পন বাড়ছে। রাগী কণ্ঠে বলে ওঠে, সব কয়টা বদমাস! আমি এত কিছু জানি না। আমাকে পার্লারে নিয়ে চলো। আমি না সেজে বিয়ে করব না। এখানে বসে থেকে কোনো লাভ আছে? মেকআপ করতে কত সময় লাগে জানো? কুষাণ শুভ্র শার্টের ওপরিভাগের বোতাম দুটো খুলে মৃদু চুলকে হেয়ালি স্বরে বলে, তাহলে এখন কান্নাকাটি শুরু কর। গর্জে উঠল নমিতা। কান্না শুরু করব মানে? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বলছো কান্নাকাটি শুরু কর? চাওটা কি তুমি? তোর কি আমাকে পাগল মনে হয়? আমি এত টাকা খরচ করে মেকআপ করাবো, তারপর তোর ওই প্রেমিক সাফিনার জন্য ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে আমার টাকা জলে ডুবাবি? এটা কি মগের মুল্লুক? টাকা কি গাছে ধরে? তাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়েছি, এখন কান্নাকাটির এপিসোড শুরু করে দে। কান্না করা শেষ হলে পার্লারে নিয়ে যাব, তার আগে না। নমিতা ভ্রু কুঁচকে বলল, আরে আশ্চর্য তো! বিয়ের দিন কাঁদবো না তাই বলে বিদায়ের কান্না মেকআপ নষ্ট হওয়ার ভয়ে সকালেই কেটে ফেলবো? আমি এতদিন কনফিউজ ছিলাম, কিন্তু আজ নিশ্চিত হলাম তুমি আসলেই তোমার ব্রেন পাইকারি দরে গুলিস্তানে বিক্রি করে দিয়েছো, সাথে তোমার বোনের ব্রেনটাও। কুষাণ ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে বলল, এবার তোরটাও বিক্রি করে দেব, তারপর সেই টাকা দিয়ে হানিমুনে যাব থাইল্যান্ডে, বুঝেছিস? এখন বেশি প্যাক প্যাক না করে চুপচাপ বসে থাক। নমিতা চুপ করে থাকে না, কথা চেপে রাখার স্বভাব তার নেই। তোমার টাকায় সাজতে আমার বয়ে গেছে। সাফিন বলেছে পার্লারের বিল সে দিবে। আমার বরের টাকায় সাজবো আমি, বুঝেছো? কুষাণ জ্বলন্ত দৃষ্টিতে তাকায়। সে করছে এক লাথি দিয়ে তোকে গাড়ি থেকে বের করে দেই, নয়তো ওই পচা পুকুরটা আছে না, ওখানে 1 ঘন্টা নাগানি চুবানি খাইয়ে তারপর হসপিটালে অ্যাডমিট করে দিয়ে আসি। আরেকবার শুধু ওই জানোয়ারকে নিজের বর বলে দাবি করে দেখ, বিশ্বাস কর আমি এটাই করব। এখানে তোর বাপ চাচা নেই যে তোকে বাঁচাবে, এখানে আমার কথাই শেষ কথা। কাইফা খিলখিল করে হাসছে। নমিতা রাগী চোখে তাকালো কাইফার দিকে। নমিতা চাহনিতে কাইফা 2 হাত মুখ চেপে ধরে হাসি আটকানোর প্রয়াস চালাচ্ছে।
কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে বেচারি। তখনই আবিদ আর জেরিন চলে এসেছে। দুজনে গাড়িতে বসতেই কুষাণ দ্রুত স্টার্ট দিল, সিরিয়াস ভঙ্গিতে বলল। মিশন কমপ্লিট। জেরিন হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়। হ্যাঁ রে দোস্ত, মিশন কমপ্লিট। অল্পের জন্য ধরা পড়তে যাচ্ছিলাম। সাফওয়ানের লোকেদের চোখ ফাঁকি দেওয়া এতটাও সোজা কাজ ছিল না। আমাদের ফ্রেন্ডরা যদি সাহায্য না করতো তাহলে কখনোই পারতাম না। শাফিনের নাম শুনে সচকিত হয় নমিতা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পেছনে। বিচলিত হৃদয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে। কিসের কথা বলছো তোমরা? সাফিনকে নিয়ে কি কথা বলছো? কুষাণ মিউজিকটা অফ করে দেয়। আবিদ শান্ত কণ্ঠে বলে। নমিতার মাথায় যেন হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল, পায়ের তলার মাটি সরে গেছে, হৃদয়ে বজ্রপাতের মতো ফাটল ধরেছে। সাফিনার আখির বেডরুমে তিনটে ক্যামেরা রাখা হয়েছিল, বিয়ে উপলক্ষে বাড়ির ডেকোরেট করতে আসা লোকদের দিয়ে। বিনিময়ে টাকাও দিতে হয়েছে তাদের। তাদের অন্তরঙ্গ ভিডিও দেখে খিচে উঠল নমিতা। চোখ বন্ধ করে ফেলল মুহূর্তে। নমিতার অস্বস্তি বুঝে পেরে কুষাণ ফোনটা নিয়ে ভিডিও বন্ধ করে দিল। সাফিনার আখির রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটের কাগজপত্রের ফটোকপি সহ তাদের বিয়ের ফটো আবিদ নমিতার হাতে দিল। সাফিনের আসল বাড়ির ঠিকানায় ছদ্মবেশে গিয়ে কয়েকজনের জবানবন্দিও নিয়েছে। ওই দিন সকালে জেরিন দৌড়ে এসব তথ্যের ধারণা দিয়েছিল, যার জন্য সকাল সকাল বেরিয়ে যায় দুজন। সবকিছু দেখে মানতে পারল না নমিতা, এত বড় ধোকাটা সহ্য করতে পারল না সে। ঝরঝর করে পড়ছে অশ্রু, ঠোঁট নাড়িয়েও ভেতর থেকে কোনো কথা আসছে না। শব্দহীন এক বিস্ময়ে জমে গেল তার মুখ। এক দমকা হওয়ায় মনের দুঃখে সশব্দে কেঁদে দেয় নমিতা। কুষাণ ড্রাইভ করতে করতে বলে। দ্রুত কান্নাকাটি শেষ কর। ঠকবাজের জন্য কান্না করার কোনো মানে হয় না। একদম স্বাভাবিক থাকবি। ওর কৃতকর্মের শাস্তি তো সকলের সামনেই দেব। আর তোর শাস্তি, সেটা এখন নাই বললাম। আগে বাসায় পৌঁছাতে দে, তারপরে দেখিস তোর কি হাল করি।